ওয়েলকাম টু মাইক্রোবায়োলজি ফ্যামিলি। মাইক্রোবায়োলজি খুব নতুন সাবজেক্ট তোদের ক্ষেত্রে, তার কারণ তোরা হচ্ছিস মাইক্রোবায়োলজি 2020 ব্যাচ। তার মানে আমরা যখন মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেছিলাম দ্যাট ওয়াজ লং টাইম আগো, 2000, 2002, 2003 এরকম সময়। যখন আমরা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম তখন মাইক্রোবায়োলজি সাবজেক্টটা যে কি সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি প্রথম 6 মাস তো কিছুই বুঝতে পারিনি। যখন লোকে জিজ্ঞেস করতো যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ে তার ফিউচার কি, তার প্রসপেক্ট কি, আমাদের কাছে খুব ভালো যে উত্তর ছিল তা নয়। কিছুটা শুনেছিলাম যে মাধুরী দীক্ষিত নাকি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেছে, বাট সেটা নিশ্চয়ই কোনো কারণ হতে পারে না, মানে আমাদের মাইক্রোবায়োলজি পড়বার কোনো কারণ হতে পারে না। সেই সময় অনেকেই মাইক্রোবায়োলজি পড়তে আসতো ডাক্তারিতে চান্স পেত না বলে, জয়েন্ট এন্ট্রেন্সে চান্স পেত না বলে। পরবর্তীকালে এই জিনিসটা আমরা দেখি যে মাইক্রোবায়োলজিতে পড়তে আসাটা, ডাক্তারিতে চান্স পাইনি বলে আসাটা কোনো মানেই হয় না। তার কারণ মাইক্রোবায়োলজি সাবজেক্টটা নিজে ইটসেলফ এত বেশি স্যাচুরেটেড একটা সাবজেক্ট এবং এত বেশি ইনফরমেটিভ এবং এত ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট যে ডাক্তারিতে পড়তে না আসার দুঃখে মাইক্রোবায়োলজি পড়তে আসার কোনো মানে হয় না। তার কারণ মাইক্রোবায়োলজি নিয়ে পড়বার পর ডাক্তারির কথা আর কেউ মনে রাখে না। কোনো প্রফেশনকে আমি ছোট করছি না, কিন্তু এটা ঠিক যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়বার পর বা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করলে ইন ফিউচার একজন স্টুডেন্ট ঠিক যে জায়গাতে পৌঁছতে পারে, যত সহজে পৌঁছতে পারে এবং যে পরিমাণ প্রসপেক্ট এই সাবজেক্টের আছে পৃথিবীব্যাপী, হোল ওয়ার্ল্ডে, এবং সেটা এই মুহূর্তে তো আরো ভালো করে বোঝা যাচ্ছে। মাইক্রোবায়োলজি ছাড়া বোধহয় অন্য কোনো সাবজেক্টে এতটা আছে কিনা বলা খুব মুশকিল। এই পার্টে আমি যেটা আলোচনা করব, তোদেরকে যেটা বোঝাবো, বা তোদের বোঝাবো না, বেদার তোদের ইনফর্ম করব, খুব দায়িত্ব নিয়ে ইনফরমেশনটা আমি দেবো যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে সত্যি আমরা ভবিষ্যতে কি করতে পারি। কারণ এই প্রশ্নটা বারবার এখন ফেস করতে হবে, অনেককেই ফেস করতে হয়তো হয়েছে, অনেককে হয়তো আগামী দিনে ফেস করতে হবে। তাই সবাই জিজ্ঞাসা করবে, যেটা আমরা মোস্টলি দেখি যে সবাই জিজ্ঞাসা করবে যে মাইক্রোবায়োলজি পড়ে তুমি কি করবে, কেন তুমি মাইক্রোবায়োলজি পড়তে এলে। কিন্তু খুব কম লোক থাকবে যারা ইনফরমেশনটা দেবে যে সত্যি মাইক্রোবায়োলজি নিয়ে পড়ে আমরা কি করতে পারি, বা মাইক্রোবায়োলজি আজকের দিনে কতটা প্রয়োজন এবং কতটা প্রয়োজন মাইক্রোবায়োলজি আজকের দিনে একটা ছেলে বা মেয়ের কেরিয়ার তৈরি করার জন্য, সেটা আজকে আমি একটুখানি শেয়ার করব। মাইক্রোবায়োলজি নিয়ে যখন আমরা পড়াশোনা শুরু করছি তখন মাইক্রোবায়োলজি ডেফিনেটলি একটা কেরিয়ার প্রসপেক্ট তো তৈরি করছেই। আগে বলে দিই, জেনারেল সায়েন্স নিয়ে পড়াশোনা করার একটা ব্যাপার হচ্ছে যে জেনারেল সায়েন্স আর টেকনোলজিক্যাল সায়েন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে টেকনিক্যাল ফিল্ডে অনেকটাই সেটা চাকরি উদ্দেশ্যে করা হয়, অর্থাৎ টেকনিক্যাল ফিল্ডটাই তৈরি হয়েছে চাকরিকে ফোকাস করে। জেনারেল সায়েন্স কিন্তু তার জন্য তৈরি হয়নি। তাই জেনারেল সায়েন্স নিয়ে পড়তে এলে কিন্তু পেশেন্সটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা ঠিক যে একটা টেকনিক্যাল লাইন নিয়ে একজন স্টুডেন্ট এগোলে সে যেখানে পৌঁছবে, সে যেখানে পৌঁছবে চাকরি বাকরির ক্ষেত্রে, যে মাইনে পত্তরে গিয়ে পৌঁছবে আলটিমেটলি, সেখানে একজন মাইক্রোবায়োলজি শুরু করবে, সেটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি কোনো স্টুডেন্ট সে মাইক্রোবায়োলজিকে নিয়ে ঠিকঠাক মতো পড়াশোনা করে তার কেরিয়ার তৈরি করে, তাহলে সে যেটা করতে পারবে সেটা হচ্ছে সে মাইক্রোবায়োলজি নিয়ে একটা এমন জায়গা দিয়ে শুরু করবে, যে এমন একটা স্ল্যাব থেকে সে শুরু করবে তার কেরিয়ার, যে সে বাকিরা কিন্তু, অর্থাৎ অন্যান্য টেকনিক্যাল ফিল্ডের লোকেরা কিন্তু সেখানে পৌঁছবে রিটায়ারমেন্টের সময়, সেখান থেকে সে শুরু করবে। মাইক্রোবায়োলজির প্রসপেক্ট বলতে আমরা যেটা বুঝি, সেটা মাইক্রোবায়োলজির প্রসপেক্ট, যদি তোর এই স্লাইডটাকে ফলো করিস আমি যেটা বলছি তার সাথে, তাহলে দেখবি আমি এখানে বলছি যে দু ধরনের প্রসপেক্ট আমরা এখানে পাই। একটা হলো একাডেমিক, একটা হলো ইন্ডাস্ট্রি। দু ধরনের প্রসপেক্টই আমরা পাই। আমি একাডেমিক পোর্শনটাকে ডিসকাস করছি, ইন্ডাস্ট্রি পোর্শনটা একজন স্যার ডিসকাস করবেন। যদি আমরা একাডেমিক পোর্শনটাতে আসি, তাহলে একাডেমিক পোর্শনে আমরা বেসিক্যালি, একাডেমিক বলছি তো যে কারণে আমরা তিনটে অপশন এখানে পাই। আমরা পিওর রিসার্চের অপশন পাই, আমরা পিওর একাডেমিশিয়ানের অপশন পাই, এবং আমরা একটা এমন অপশন পাই যেখানে আমরা দুটোকেই কাজে লাগাতে পারবো।
যদি আমরা রিসার্চের ক্ষেত্রে দেখি, তাহলে রিসার্চের ক্ষেত্রে আমরা সায়েন্টিস্ট বা রিসার্চার পোস্টে জয়েন করতে পারি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে। যদি আমরা একাডেমিশিয়ানের কথা ভাবি, তাহলে আমরা ডিরেক্ট প্রফেসর অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে জয়েন করতে পারি, আর 5টা সাবজেক্টের মতো কলেজে আমরা এটা পড়াতে পারি। আরেকটা মজার জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে এইটা অর্থাৎ সায়েন্টিস্ট প্রফেসর। সায়েন্টিস্ট প্রফেসর কথাটার মানে হচ্ছে যেখানে রিসার্চের সাথে সাথে তুমি প্রফেসরিতেও জড়িত, অর্থাৎ তুমি পড়াচ্ছ একাধারে আবার রিসার্চও করছো। সো দিস ইজ আ ভেরি লুক্রেটিভ জব। এই সবকিছুই কিন্তু মাইক্রোবায়োলজি পড়াশোনা করে সম্ভব, এবং এর জন্য যে তোকে খুব বৃদ্ধ হয়ে যেতে হবে, 40 বছর বয়স করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আর 5টা সাবজেক্টের মতো এই সাবজেক্টেও বিএসসি এমএসসি করবার পর তুই কিন্তু অ্যাজ আ স্টুডেন্ট তুই কিন্তু রিসার্চ অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেসরি দুটোতেই এলিজিবল। কিন্তু যদি সায়েন্টিস্ট পোস্টে জয়েন করতে হয়, তাহলে পিএইচডি ইজ ম্যান্ডেটরি। সেক্ষেত্রে তোমার আরো 4 থেকে 5 বছর তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা পড়াশোনা মানে বিরাট কিছু পড়াশোনা নয়, একটা ল্যাবরেটরিয়াল ওয়ার্ক। যেহেতু আমাদের কাজটা পুরোটাই ল্যাবরেটরিয়াল ওয়ার্ক, তাই এটাও ল্যাবরেটরিয়াল রিসার্চ, এবং সেই রিসার্চে অনেক কিছু আমরা নতুন জানতে পারি, এবং একটা যথেষ্ট হেলদি হ্যান্ডসাম একটা ফেলোশিপও কিন্তু গভর্নমেন্ট বা এজেন্সিরা দেয়। যদি আমরা এইটা ভাবি যে এই ধরনের জিনিসগুলোর আমরা ভাবনা চিন্তা করব কি করে, অনেক বছর পড়ানোর পর এবং অনেক স্টুডেন্টদেরকে পড়ানোর পর আমার মনে হয়েছে যে এই লেভেল অফ প্রেফারেন্সটা এটা তোদের প্রথম দিনেই জানিয়ে রাখা ভালো, অর্থাৎ এইটা জেনে নিয়ে তোদের এগোনো ভালো। সবসময় এটা তোরা মনে রাখবি, যখন আমরা বিএসসি পড়াশোনা করি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রিতে যাই, তখন লেভেল অফ প্রেফারেন্স দেওয়া উচিত ইউনিভার্সিটিকে। তার কারণ ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে যে কোন ইউনিভার্সিটি কত ইন ডেপথ স্টাডি করায়। যদিও সিবিএসই সিস্টেমের ক্ষেত্রে এখন মোটামুটি সমস্ত ইউনিভার্সিটি একই রকমের প্যাটার্নে পড়াশোনা করছে, তাও কিছু কিছু ইউনিভার্সিটির নেচার হচ্ছে যে খুব ইন ডেপথ পড়াশোনা করানো, এবং তার মধ্যে নামকরা কিছু ইউনিভার্সিটির মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি তো ডেফিনেটলি। স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু আমরা এ ধরনের দেখতে পাই। এছাড়া পশ্চিমবঙ্গে মোটামুটি যে ইউনিভার্সিটিস গুলো আছে, শুধু পশ্চিমবঙ্গ কেন বলবো, আমাদের গোটা দেশেতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস যারা ফার্স্ট টপ 10 ইউনিভার্সিটিস, তারা কিন্তু সবাই যথেষ্ট ইন ডেপথ স্টাডি করায়, অর্থাৎ সিলেবাসে থাকলেও আরো অনেক কিছু আমাদের এক্সট্রা পড়তে হয়। এমএসসির ক্ষেত্রে সবসময়তেই গুরুত্ব দেওয়া দরকার সাবজেক্ট, তার কারণ বিএসসি তে তুই সব রকম সাবজেক্টই পড়বি, অর্থাৎ মাইক্রোবায়োলজির মধ্যে থাকা লুকিয়ে থাকা মাইক্রোবায়োলজির অ্যালায়েড যে সাবজেক্টগুলো, সেগুলোও কিন্তু বিএসসি তে আমরা এখানে পড়বো। কিন্তু আমরা এটা দেখেছি যে সমস্ত স্টুডেন্ট সব মাইক্রোবায়োলজির সব ফিল্ডকে ভালোবাসতে পারে না, অতটা ভালোবাসা তৈরি হয় না। যেমন আমরা যখন এইচএস পড়তে শুরু করেছিলাম ক্লাস 10 এর পর, তখন কোন কোন স্টুডেন্ট ছিল যারা খুব বেশি ম্যাথামেটিক্স এর দিকে গিয়েছিল, কোন কোন স্টুডেন্ট যারা বায়োলজিক্যাল সায়েন্সের দিকে এসেছিল। মোস্টলি যারা মাইক্রোবায়োলজি নিয়ে এগোয় তারা বায়োলজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রিকে প্রচন্ড ভালোবেসে এগোচ্ছে, ধরে নেওয়া যায়। এক্সেপশনস থাকে, বাট দিস ইজ দ্য জেনারেল রুল। ঠিক সেরকম যখন মাইক্রোবায়োলজি নিয়ে তুই বিএসসি তে পড়াশোনা করবি, তখন তুই মাইক্রোবায়োলজির মধ্যে বিভিন্ন সাবজেক্টকে জানবি। মাইক্রোবায়োলজির মধ্যে জেনারেল মাইক্রোবায়োলজিকে জানবি, বায়োকেমিস্ট্রিকে জানবি, এনভায়রনমেন্টাল সায়েন্সকে জানবি, ফুড মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, ইমিউনোলজি, এরকম অজস্র, বায়োটেকনোলজি, এরকম অজস্র জিনিসকে তুই জানবি। এই 3 বছর পড়তে পড়তে স্টুডেন্টের মধ্যে একটা নিজের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয় কোন একটা পার্টিকুলার ফিল্ডের উপরে, অর্থাৎ সেটা মাইক্রোবায়োলজি হতে পারে, সেটা বায়োকেমিস্ট্রি হতে পারে, সেটা মলিকুলার বায়োলজি হতে পারে, সেটা সেল বায়োলজি হতে পারে, সেটা ইমিউনোলজি হতে পারে, সেটা বায়োটেকনোলজিও হতে পারে। তো সেই কারণে বিএসসি পড়বার সময়তে এই ধারণাটা পরিষ্কার রাখতে হয় যে আমার কোনটা খুব বেশি ভালো লাগছে, যেটাকে আমি ব্যক্তিগতভাবে বলি কমফোর্ট জোন। অর্থাৎ কমফোর্ট জোনটা কিন্তু নিজেকে তৈরি করে নিতে হয়। এটা হতেই পারে যে কোনো স্টুডেন্টের মোর দ্যান ওয়ান কমফোর্ট জোন আছে, তাতে কোনো অসুবিধার কিছু নেই, থাকতেই পারে। কিন্তু আমার কোথাওই কমফোর্ট জোন নেই, পুরো মাইক্রোবায়োলজিটাই আমার ভালো লাগে, এটা একটু বেশি মডেস্টি হয়ে যায়। তাই এইখান থেকে আমার মনে হয় একটু নিজেকে প্রফেশনাল করা ভালো, অর্থাৎ এখান থেকে নিজেকে একটু রিভাইজ করে নিয়ে কোনো একটা পার্টিকুলার দিকে একটু টেন্ড হওয়াটা কিন্তু নিজের পক্ষে ভালো। তাই মাস্টার ডিগ্রিতে সবসময় থাকা উচিত সাবজেক্টের প্রতি প্রেফারেন্স। তার কারণ আমি এক্ষুনি বলবো যে মাইক্রোবায়োলজি নিয়ে বিএসসি করার পর আমরা এমএসসি তে কত সাবজেক্টে এমএসসি তে আমরা সুযোগ পেতে পারি মাইক্রোবায়োলজি নিয়ে শুধু বিএসসি করার জন্য।
সেই কারণে সাবজেক্টের উপর একটা প্রেফারেন্স আমরা দিতেই পারি। আর যখন আমরা পিএইচডি করার সিদ্ধান্ত নেব, অর্থাৎ একাডেমিশিয়ান যদি হতে হয়, তাহলে কিন্তু পিএইচডি করাটা বাধ্যতামূলক। অর্থাৎ পিএইচডি না করলে তুই কিন্তু একাডেমিশিয়ান হিসেবে পুরোপুরি সাকসেস পাবি না। প্রফেশনাল জায়গায় গিয়ে কিন্তু নানান রকমের হিন্ড্রেন্স বা অসুবিধার শিকার হতে হবে। সেই কারণে পিএইচডি করে নেওয়াটা সবসময় জরুরি। আমি সবসময় রেকমেন্ড করব 10 ইয়ার্স। আমরা 18 বছর বয়সে ঢুকছি, 28 বছর বয়সে আমরা একটা লেভেলে পৌঁছে যাব। এই 10 বছর, 2 বছরের এমএসসি, 3 বছরের বিএসসি, 2 বছরের এমএসসি এবং ফাইনালি 5 বছরের পিএইচডি, এইটা যদি আমরা খুব ভালো করে প্ল্যান করতে পারি, তাহলে এই 10 বছর বাদে একদম দায়িত্ব নিয়ে বলছি, এমন জায়গা থেকে তোরা শুরু করবি যে জায়গায় তোর বন্ধুরা যারা টেকনিক্যাল লাইনে এগোচ্ছে তারা সেখানে শেষ করবে। এই পিএইচডির সময়তে সব থেকে বিশেষভাবে দরকার কিন্তু গাইড বা সুপারভাইজার, তাকে প্রেফারেন্স দেওয়া। কারণ গাইড বা সুপারভাইজার যদি খুব ভালো হয়, খুব ফ্রেন্ডলি হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের পিএইচডি যে জার্নিটা, এই যে 5 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স এর জার্নিটা, সেটা অনেক স্মুথ হয়ে যায়। তাই এই 3টে লেভেল অফ প্রেফারেন্স, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা মতামত। এটা অনেকের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমি যতটুকু পড়িয়েছি বা নিজে পড়াশোনা করে এগিয়েছি বা যতটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি, তাতে আমার মনে হয়েছে এই 3টে লেভেল অফ প্রেফারেন্স যদি কোনো মানুষের জীবনে ঠিক থাকে, সে যে কোনো ফিল্ড হতে পারে, নট অনলি মাইক্রোবায়োলজি, সে যে জেনারেল সায়েন্সের স্টুডেন্ট হয়, তার যদি এই 3টে ফিল্ড অর্থাৎ 3টে লেভেল অফ প্রেফারেন্স যদি তার পরিষ্কার থাকে, তাহলে তার জীবন কমপ্লিটলি হাইওয়ে, কখনোই তার জীবনে কোনো বাম্পার আসবে না। একজন স্টুডেন্ট যখন বিএসসি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছে, তখন সে এমএসসি করার সুযোগ সে পাবেই। এবং এমএসসি করার যখন সুযোগ সে পায়, অর্থাৎ 60% এর নাম্বারের বেশি, যদিও এখনকার নিয়ম অনুযায়ী যদি আমি গ্রেড পয়েন্টে বলি, তাহলে 7.2 এর উপরে যদি কারো গ্রেড পয়েন্ট থাকে, তাহলে সে কম্পিটিটিভলি অনেক ভালো জায়গায় থাকবে এবং সে ন্যাশনাল লেভেলে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে এমএসসি করতে পারবে। মজার বিষয় হচ্ছে, বিএসসি তে মাইক্রোবায়োলজি থাকলে একজন স্টুডেন্ট কতগুলো বিষয়তে এমএসসি করতে পারে সেটা একবার দেখে নেয়। মাইক্রোবায়োলজিতে তো করতেই পারবে, বিকজ এটা তো মাদার সাবজেক্ট। শুধু মাইক্রোবায়োলজি অনার্স থাকার সুবাদে সে এতগুলো সাবজেক্ট এমএসসি করতে পারবে। তার মধ্যে প্রথম আমি বললাম মাইক্রোবায়োলজি। এছাড়া করতে পারবে মেডিকেল মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি অ্যান্ড অর বায়োফিজিক্স, অর্থাৎ কিছু কিছু জায়গায় এটা একসাথে পড়ানো হয়, কোথাও আলাদা পড়ানো হয়, জেনেটিক্স, মেরিন মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, এটা কম্পিউটেশনাল বায়োলজিও বলে, নিউরোসায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, ড্রাগ ডিজাইনিং, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স। ভাবা যায় একটা সাবজেক্টে বিএসসি করার জন্য এই এতগুলো সাবজেক্টে আমরা এমএসসি করার সুযোগ পাই। হয়তো এই লিস্টটা দেখানোর সময় আমি ভুলেও গেছি, দু একটা হয়তো মিসও করে গেছি। এই এতগুলো সাবজেক্টে আমি এমএসসি করার সুযোগ পেতে পারি, তার মানে এই এতগুলো সাবজেক্টে যে কোনো একটা বিষয়তে তুই এমএসসি করার সুযোগ পেতে পারিস যদি তুই শুধুমাত্র মাইক্রোবায়োলজিতে বিএসসি করিস। এই সুযোগ কটা সাবজেক্ট ভারতবর্ষে দেয়? মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এইটাই, অর্থাৎ মাইক্রোবায়োলজি নিয়ে বিএসসি করলে তুমি এতগুলো সাবজেক্টে এমএসসি করার সুযোগ পেতে পারো। খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসে, স্টুডেন্টরাই করে, যে কোনটা ভালো স্যার? প্রথমেই বলে দিই, এটা কিন্তু কোনো শাড়ির দোকান নয় যে আমি এতগুলো শাড়ি দেখিয়েছি সব থেকে ভালো শাড়িটা কোনটা। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে যে তোর নিজের পছন্দ অনুযায়ী। আমি যেটা বললাম, মাস্টার ডিগ্রিতে সবসময় দেওয়া উচিত গুরুত্ব সাবজেক্ট। কারোর যদি মনে হয় যে সে বায়োটেকনোলজি বা এইরকম জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা নিয়ে এগোতে চায়, ভালোভাবে পড়াশোনা করতে পারে, এটা তার কমফোর্ট জোন, তাহলে আমি তাকে সবসময় রেকমেন্ড করবো সে বায়োটেকনোলজি নিয়েই যাক। যদি কারোর মনে হয় যে না, আমি মাদার সাবজেক্ট মাইক্রোবায়োলজিকে ছেড়ে এগোবো না, তাহলে সে মাদার সাবজেক্ট মাইক্রোবায়োলজিকে নিয়েই এগোক। কিন্তু কমফোর্ট জোনে আমি কেন থাকতে বলছি? তার কারণ কমফোর্ট জোনে কোনো স্টুডেন্ট থাকছে মানে সে সেই সাবজেক্টটা সম্বন্ধে গুলে খাচ্ছে, তার একটা বিরাট কনসেপ্ট তৈরি হচ্ছে, যে কনসেপ্টটা তাকে তার নিজের প্রফেশনকে এস্টাবলিশ করবার জন্য সব রকম দিক থেকে সাহায্য করবে। সেটা ন্যাশনাল লেভেলের এক্সামিনেশন কোয়ালিফাই করা থেকে শুরু করে আগামী জীবনে নিজে যখন সে প্রফেশনালি কোথাও জয়েন করবে অ্যাজ আ সায়েন্টিস্ট
or as an academician or both, সেই প্রফেশনাল ফিল্ডে সার্ভাইভালের জন্যও তার এই কনসেপ্ট তাকে সর্বতভাবে সাহায্য করে যাবে। কিন্তু যদি কোনো স্টুডেন্ট সে তার কনসেপ্টের উপর জোর না দেয়, শুধুমাত্র যেখানে সুযোগ পাচ্ছি সেখানে চলে যায়, ধরে যাক আমার প্রচন্ড ভালো লাগে মাইক্রোবায়োলজি, কিন্তু আমি বায়োকেমিস্ট্রিতে খুব দুর্বল, অর্থাৎ বায়োকেমিস্ট্রি আমি খুব একটা ভালো গুছিয়ে করতে পারছি না, কিন্তু আমি একটা এমন ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি সুযোগ পেয়েছি যেখানে আমি চলে যেতে চাইছি, কেন ওই ইউনিভার্সিটিতে আমি যেতে চাইছি। তাহলে আমি ভুলটা কোথায় করলাম? আমি ভুলটা করলাম লেভেল অফ প্রেফারেন্সে। আমার দেওয়া উচিত ছিল লেভেল অফ প্রেফারেন্স সাবজেক্ট, আর আমি দিয়ে বসলাম লেভেল অফ প্রেফারেন্স ইউনিভার্সিটি। যেই আমি ইউনিভার্সিটির দিকে তাকিয়ে আমি একটা ভুল সাবজেক্ট চুজ করে এগিয়ে যাব, মাস দুয়েক তিনেক যাওয়ার পরেই আমার মনে হবে যে আমি একটা ভুল সাবজেক্টকে চুজ করে ফেলেছি, যে সাবজেক্টটাকে আমি সেভাবে ভালোবাসতে পারিনি, কিন্তু ইউনিভার্সিটির লোভে আমি ঢুকে পড়েছি এই ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি নিয়ে। তাহলে বায়োকেমিস্ট্রি নিয়ে যদি আমি পড়তে যাই আর আমার যদি প্রচন্ড ভালো লাগার বিষয়টা থাকে মাইক্রোবায়োলজি, তাহলে স্বাভাবিকভাবেই আমি বায়োকেমিস্ট্রিতে সেই কনসেপ্ট তৈরি করতে পারবো না। যদি আমি সেই কনসেপ্ট তৈরি করতে না পারি বায়োকেমিস্ট্রিতে, তাহলে খুব স্বাভাবিকভাবেই ইন ফিউচার যখন ন্যাশনাল লেভেলের কোন এক্সামিনেশনসকে আমায় কোয়ালিফাই করতে হবে, বা যখন আমি প্রফেশনালি কোথাও জয়েন করতে যাব, তখন স্বাভাবিকভাবেই আমি কিন্তু সমস্যার মুখে পড়বো। অর্থাৎ আমার যেহেতু সাবজেক্টের প্রতি সেই ভালোবাসাটা বা সেই কমফোর্ট জোনটা আমি পাইনি, তাই আমি সাবজেক্টটাতে সেই লেভেলের ডেডিকেশনও দেখাতে পারিনি বা সেই লেভেলের কনসেপ্টও তৈরি হয়নি। ইনস্টেড অফ ডুইং দ্যাট, যদি আমি সেই সময় ইউনিভার্সিটির দিকে না তাকিয়ে আমি যদি সাবজেক্টের দিকে কনসেন্ট্রেট করতাম, অর্থাৎ সেটা যে কোনো ইউনিভার্সিটিতেই পড়ানো হোক না কেন, কিন্তু সাবজেক্টটা যদি আমার পছন্দের হতো আর আমি যদি সেই সাবজেক্টটা ধরে এগোতে পারতাম, তাহলে 3 বছর ধরে আমি যে সাবজেক্টটা নিয়ে পড়েছি, 2 বছর ধরে আমি ওই সাবজেক্টটাই আরো ডেপথে পড়ে আমার কনসেপ্টটাকে একটা বিরাট জায়গায় নিয়ে চলে যেতে পারতাম, যেটা আমাকে পরবর্তীকালে ন্যাশনাল লেভেলের এক্সামস এবং প্রফেশনাল ফিল্ডে এস্টাবলিশ করবার জন্য সব রকম ভাবে সাহায্য করত এবং আমাকে কোনোদিন ফিরে তাকাতে হতো না। সেই কারণেই আমি এক্ষেত্রে লেভেল অফ প্রেফারেন্সকে সাবজেক্ট রাখতে বললাম। কিন্তু এতগুলো সাবজেক্টের মধ্যে থেকে কোনো একটা সাবজেক্টেই আমি এমএসসি করতে পারবো, তাই চুজিং অফ সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এট দিস পার্টিকুলার লেভেল। যদিও সেটা এখন ভাববার বিষয় নয় তোদের, কিন্তু জানিয়ে রাখাটা আমার কর্তব্য, জানিয়ে রাখাটা আমার দরকার, তার কারণ এই বিষয়গুলো কেউ জানাবে না, যেগুলো সব থেকে বিশেষভাবে প্রয়োজন। একজন স্টুডেন্ট যখন কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে ঢুকছে, তখন সে যদি সেই সাবজেক্টটার ভবিষ্যৎটাই না জানে, সে কত দূর যেতে পারে, সেই সাবজেক্টটা নিয়ে কত দূর এগোতে পারে, তাহলে সে কি ফুয়েলে, সে কিসের ফুয়েলে এই সাবজেক্টটা নিয়ে এগিয়ে যাবে। কন্টিনিউয়েশন অফ মাই ডিসকাশন, পরবর্তীকালে আমি যে জিনিসটা নিয়ে তোদেরকে আলোচনা করব সেটা হচ্ছে যে যদি আমরা এই একটা ভালো সাবজেক্টকে পছন্দ করে একটা ভালো ইউনিভার্সিটি থেকে যদি আমি আমার পছন্দ মতো সাবজেক্ট এমএসসি করি, আমি তাহলে কিভাবে স্যার নিজের লাইফটাকে এস্টাবলিশ করতে পারবো? জিনিসটা খুব সহজ। সব থেকে প্রথমে তো একটা তোমার সাবজেক্ট বেছে নিতে হবে, যে আমি অলরেডি বললাম কমফোর্ট জোনের সাবজেক্ট, যেটা দিয়ে আমি এমএসসি করবো একটা রিপুটেড ইউনিভার্সিটি থেকে। অবশ্যই এমন কোনো ঝর্তিপর্তি জায়গা থেকে করলে হবে না আবার, কারণ তার কোনো দাম পাবে না। তো একটা ভালো জায়গা থেকে ভালো সাবজেক্টে আমি একটা এমএসসি করলাম। অবশ্যই মাথায় রাখতে হবে স্কোর যেন 60% বা এখনকার নিয়ম অনুযায়ী গ্রেড পয়েন্ট 7.8 এর উপরে থাকে। যত গ্রেড পয়েন্ট আমার উপরের দিকে থাকবে, তত বুঝতেই পারা যাচ্ছে কারণ কম্পিটিশনের যুগ, আমি তত বেশি সেফ সাইডে থাকবো। অর্থাৎ স্কোরটা খুব ভালো করতে হবে এমএসসি তে। যদি কারোর বিএসসি তে ভালো স্কোর থাকে কিন্তু এমএসসি তে কোনো কারণে স্কোর খারাপ হয়ে যায়, তাহলে পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু তাকে এই ব্যাপারটাকে ডিফেন্ড করতে হয়, খুব ডিফিকাল্ট হয় সেই মুহূর্তে। সেই কারণে চেষ্টা করতে হয় যেন কন্টিনিউয়েশন অফ স্কোরটা থাকে, অর্থাৎ মাধ্যমিক লেভেল থেকে ক্লাস 10 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি লেভেল পর্যন্ত স্কোরের প্যাটার্ন যেন সবসময় একটু উপরের দিকে থাকে। অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু নিজের পরিশ্রমটা এখন থেকে করতে হবে। এরপর একটা বড় সুযোগ আমাদের কাছে আসবে এমএসসি করতে করতে রাদার, সেটা হচ্ছে কোয়ালিফাই ন্যাশনাল লেভেল এক্সামিনেশন লাইক নেট, গেট, আইসিএমআর নেট এক্সেট্রা। এই এক্সেট্রার মধ্যে আরো 5-7 খানা এক্সামিনেশন লুকিয়ে আছে। এগুলো সবটাই কিন্তু ন্যাশনাল লেভেলের বা ইনস্টিটিউশনাল লেভেলের এক্সামিনেশন। এই এক্সামিনেশন গুলো কম্পিটিটিভ, 100% কম্পিটিটিভ। তার কারণ সারা ভারতবর্ষ থেকে স্টুডেন্ট এখানে অ্যাপিয়ার করছে। লাইফ সায়েন্স গ্রুপের সমস্ত স্টুডেন্ট এখানে অ্যাপিয়ার করতে পারে, শুধু মাইক্রোবায়োলজি নয়।
যারা জুলজি, বটানি, ফিজিওলজি নিয়ে পড়াশোনা করছে, যারা লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তারা পর্যন্ত এই পরীক্ষায় বসতে পারে। সুতরাং লাইফ সায়েন্স গ্রুপের এক্সামিনেশনে শুধুমাত্র মাইক্রোবায়োলজি স্টুডেন্ট থাকবে না। তাই কম্পিটিশনটা টাফ হলেও মাইক্রোবায়োলজি স্টুডেন্টদের সুযোগ কিন্তু প্রচুর। তার কারণ, একটা বিশাল কারণ হচ্ছে এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের এখনকার দিনের যে সিলেবাস প্যাটার্ন, এটা লক্ষ্য করা যাচ্ছে সিলেবাস প্যাটার্নটা কিন্তু অ্যাপ্লাইড বায়োলজিক্যাল ফিল্ডের উপর বেস করে তৈরি করা হচ্ছে। তার কারণ এই এক্সামিনেশনটা টার্গেট করছে কি? এই এক্সামিনেশনটা টার্গেট করছে রিসার্চকে। আর এখনকার দিনের বায়োলজিক্যাল রিসার্চ কিন্তু একদমই অ্যাপ্লাইড বায়োলজিক্যাল রিসার্চের উপর বেশি ফোকাসড। সেই কারণে এই ধরনের এক্সামিনেশন কিন্তু তোর অ্যাপ্লাইড বায়োলজিক্যাল স্কিলটাকেই বারবার চেক করার চেষ্টা করছে। তাই আমাদের মাইক্রোবায়োলজি স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজিয়াস। অর্থাৎ 3 বছর মাইক্রোবায়োলজি পড়ার পর 2 বছর এমএসসি আমি যে কোনো সাবজেক্টেই করি না কেন, এই 5 বছরের টোটাল মাইক্রোবায়োলজি এবং অ্যালাইড সাবজেক্টের যে কনসেপ্ট আমার তৈরি হবে, সেটা দিয়ে কিন্তু আমরা এটা দেখছি লাস্ট 5 ইয়ার্সে, 5 to 6 ইয়ার্সে মাইক্রোবায়োলজি স্টুডেন্টের লাইফ সায়েন্স গ্রুপেতে নেট কোয়ালিফাই করবার প্রবণতা বা নাম্বার অফ গেটিং চান্সেস অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। যেটা আজ থেকে 10-20 বছর আগেও ফ্র্যাকশনে ছিল, সেটা কিন্তু এখন অনেক মাত্রায় বেড়ে গেছে। এই এক্সামিনেশনটা কোয়ালিফাই করলেই একটা বিরাট সুযোগ মানুষের জীবনে আসে, দ্যাট ইজ রিসার্চ। এই রিসার্চ যদি তুমি করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে রিসার্চ বা পিএইচডি তে জয়েন করতে হবে কোনো ইনস্টিটিউটে অথবা কোনো ইউনিভার্সিটিতে, একজন কোনো সুইটেবল এলিজিবল একজন সুপারভাইজার বা গাইডের আন্ডারে। এই যে সুযোগটা, এই সুযোগটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে ওনাদের কাছে, এবং ওনারা তার রেসপন্স করবেন এবং বিভিন্ন জায়গায় ওয়াক ইন ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু আমরা এই সুযোগটা পেয়ে যাব। যখনই আমরা কোনো ল্যাবে রিসার্চ করতে ঢুকবো, রিসার্চ করব, রিসার্চটা মোটামুটি 4.5 থেকে 5 বছর সময় লাগছে। অর্থাৎ প্রথম দিকে আমরা থাকবো জিআরএফ, তারপর হবো সিনিয়র রিসার্চ ফেলো। এইভাবে আমাদের জার্নিটা শুরু হয়। রিসার্চ করতে করতেই কিন্তু শেষের দিকে, অর্থাৎ রিসার্চ যখন সাবমিশন করার সময় হয়, যখন ডিগ্রি পাওয়ার সময় হয়, তখনই কিন্তু মোস্ট অফ দ্য মাইক্রোবায়োলজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা রিসার্চ করে, তারা যে চেষ্টাটা করে সেটা হচ্ছে পোস্ট ডক্টরেট করবার। শুনে মনে হতে পারে আমার কি আর পড়াশোনা থেকে কোনোদিন মুক্তি হবে না? পড়াশোনা কিন্তু নয়। আমি আগেই বলে দিচ্ছি, যদি মানসিকতাটা এইভাবে তৈরি করা যায় যে একাডেমিশিয়ানের দিকে যাব, আমি একাডেমিক ফিল্ডের দিকে যাব, তাহলে এটাই কিন্তু ফিল্ড। অর্থাৎ রিসার্চ, সায়েন্টিস্ট, নতুন জিনিস ডিসকভারি, এটাই কিন্তু রাস্তা, এবং এটা একটা বিরাট রাস্তা। এর যে রেকগনিশন, ওয়ার্ল্ড ওয়াইড রেকগনিশন, যখন গুগলে তোর নিজের নামটা সার্চ করা হবে, তখন তোর নামের যখন পাবলিকেশনস গুলো দেখা যাবে, সেই প্রাপ্তিটা, সেই মনের যে আনন্দটা, সেটা কারোর সাথে শেয়ার করা যায় না। অর্থাৎ কোনো কিছু জিনিসকে আবিষ্কার করে সেটা সারা পৃথিবীর মানুষকে জানানো যে এই আবিষ্কারক আমি, অর্থাৎ এই জিনিসটা আমি আবিষ্কার করেছি, বা এই পথটা, এই প্রসেসটা, এই মেটাবলিক পাথওয়েটা, বা এই পার্টিকুলার প্রোটিন বা পার্টিকুলার কোন একটা জিনিসের ঘটনাটা সেটা আমি আবিষ্কার করেছি, আমি আবিষ্কারক। এই জিনিসটার যে কি ধরনের মনের আনন্দ, সেটা সত্যি কথা, যে না সেই মুহূর্তটা পৌঁছতে পেরেছে, সেটা কারোর সাথে শেয়ার করতে পারে না। এই জিনিসটা করবার জন্য সুযোগের দরকার, সেই সুযোগ কিন্তু করে দিচ্ছে মাইক্রোবায়োলজি। অর্থাৎ মাইক্রোবায়োলজিক্যাল ফিল্ডে রিসার্চের যে বিশাল প্রসপেক্ট, এই প্রসপেক্ট সত্যি অন্য কোনো সাবজেক্টে আদৌ আছে কিনা, সেটা সত্যি একটা ডাউটফুল জায়গা বা ডিবেটের জায়গা। কিন্তু এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে মাইক্রোবায়োলজি ফিল্ড একটা রিসার্চের বিরাট ডোমেন। তার কারণ আজকালকার পরিস্থিতি দেখেই বুঝতে পারছিস যে কি ধরনের মেডিকেল রিসার্চ বা মাইক্রোবায়োলজিক্যাল রিসার্চ দরকার, মানুষের সার্ভাইভালের জন্য দরকার। যদি মানুষ এই মাইক্রোবায়োলজিকে গুরুত্ব না দেয়, মাইক্রোবায়োলজি রিসার্চকে গুরুত্ব না দেয়, পাবলিক হেলথ তাকে গুরুত্ব না দেয়, হাইজিনকে গুরুত্ব না দেয়, তাহলে মানুষ সার্ভাইভ করবে না। কারণ আলটিমেটলি কিন্তু এই জার্মস কিন্তু সবাইকে এক করে দিয়েছে। অর্থাৎ সমস্ত রিলিজিয়ান, সমস্ত কান্ট্রি, সমস্ত মানুষ, গরিব বড়লোক, সমস্ত মানুষ, এভরিওয়ান ইজ নাও অ্যাট দ্য সেম প্ল্যাটফর্ম। যে কারণে পৃথিবীর বড় বড় সংস্থা, ইনস্টিটিউটসরা বলছে কিন্তু রিসার্চে ইনভেস্ট করো, অর্থাৎ রিসার্চে ব্রেনকে নিয়ে এসো। তাই তোদের মতো স্টুডেন্ট যারা মাইক্রোবায়োলজি পড়তে আসছিস, তাদের অবশ্যই গন্তব্য অর্থাৎ ডেস্টিনেশন হওয়া উচিত কিন্তু রিসার্চ। এই রিসার্চ করবার পর তুমি পোস্টডক করতে পারো, যেটা আমি বলছিলাম। পোস্টডক আমি এখানেও করতে পারি, আমি বাইরেও যেতে পারি।
যদি বিদেশে আমি পোস্ট ডক করতে যাই কোনো অসুবিধা নেই, বিদেশে প্রচুর সুযোগ আসছে, আগামী দিনেও আরো সুযোগ আসবে। এখান থেকে যদি আমি গুড কোয়ালিটি রিসার্চ করি তাহলে আমি বাইরে গিয়ে পোস্ট ডক করতে পারবো। যদি বাইরে গিয়ে আমি পোস্ট ডক করি তাহলে বাইরে গিয়ে পোস্ট ডক করার পর তুমি সেখানেও থেকে যেতে পারো, অর্থাৎ সেখানেও তুমি অ্যাবজর্ব হতে পারো, আবার তুমি দেশেও ফিরে আসতে পারো। কারণ দেশেও এখন অজস্র স্কোপস স্কলারশিপের ব্যবস্থা করা হচ্ছে, যাতে বিদেশ থেকে দেশেতে ছেলে মেয়েরা ফিরে আসতে পারে পোস্ট ডক করার পর। ফিরে আসবার পর তুমি কোনো সায়েন্টিস্ট বা রিসার্চার পোস্টে জয়েন করতে পারো, কোনো ইনস্টিটিউটে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো কলেজে প্রফেসরি করতে পারো। সো ইউ হ্যাভ অ্যাম্পল অফ স্কোপস বিকজ ইউ হ্যাভ নাও গট দ্য হাইয়েস্ট ডিগ্রি ইন দিস ওয়ার্ল্ড। সুতরাং তোমাকে নেওয়ার জন্য এখন ভারতবর্ষে কেন পৃথিবীর বিভিন্ন দেশের রিসার্চ ইনস্টিটিউটস এন্ড ইউনিভার্সিটিজরা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। দে বার্গেন উইথ ইউ, পয়সা নিয়ে বার্গেনিং করবে তোমার সাথে, কারণ তোমার মতো ব্রেনকে তারা চায়। এই জায়গায় নিজেকে পৌঁছে দিতে হবে 10টা থেকে 12টা বছরের মধ্যে, চলে যাবে, কোনো অসুবিধা নেই, জাস্ট ফলো দ্য স্টেপস। শুধুই কি পড়াশোনা করবো, টাকা পয়সা কিছু কি পাবো না? টাকা পয়সা পাওয়া যাবে। যদি কোনো স্টুডেন্ট আজকের দিনে জিআরএফ পোস্টে জয়েন করে, তার মোটামুটি পয়সা 40,000 এর কাছাকাছি সে রোজগার করবে, কিন্তু তাকে 1 নয়া পয়সাও ট্যাক্স দিতে হবে না, সে খালা 40,000 রুপিস হাতে পাবে। সিনিয়র রিসার্চ ফেলো হলেই তার মাইনেটা আরো বেড়ে যাবে। এগুলো সব ফেলোশিপ, স্টাইপেন্ড পাচ্ছে সে। পোস্টডক করতে গেলে তখন তাকে কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়, কিন্তু তার মাইনেটাও বেড়ে যায়, অর্থাৎ 60,000 এন্ড অ্যাবভ হয়ে যায়। ডিপেন্ড করছে সে কি ধরনের ল্যাবে পোস্টডক করতে গেছে। এই পোস্টডকে যদি সে বিদেশে করতে যায়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত 48,000 থেকে 60,000 ডলারের কাছাকাছি তার রোজগার হতে পারে পার ইয়ার, অর্থাৎ 4 থেকে 5,000 ডলার পার ইয়ার পার মান্থ সে রোজগার করতে পারে। এবং স্বাভাবিকভাবে কারেন্সি চেঞ্জ করে দেখে নে সেটা কত হয়। যখন সে ফিরে আসছে, যদি সে প্রফেসর পোস্টে জয়েন করে, তাহলে এখনকার দিন অনুযায়ী জয়নিং এ মোটামুটি এই রেঞ্জে 40 থেকে 60,000 এর মধ্যে সে জয়েন করবে। এটা আমি জয়নিং এর কথা বলছি, তার মানে সে যখন রিটায়ার করবে সেইটা কোথায় চলে যাবে মোটামুটি নিজে আন্দাজ করে নেয়। আর এখন তো গুগল বাবাকে জিজ্ঞেস করলে সবকিছুই সে বলতে পারে, যদি কোনো ডাউট থাকে আজ গুগল বাবা। মোটামুটি একটা রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে জয়েন করতে পারলে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে অ্যাভারেজ এই মাইনেটা তো সে পাবেই, সে বেশিও পেতে পারে। এই ধরনের প্রসপেক্ট সে পাচ্ছে, অর্থাৎ মাইনে, পরিষ্কার কথায় পয়সা সে পাচ্ছে। যখন সে রিসার্চ করছে এমএসসি করবার পর, তখনই তার হাতে এইটা সে পাচ্ছে। তার মানে মজার বিষয়টা হচ্ছে, আমি যদি অন্য কোথাও চাকরি করতে যাই তাহলে আমি সেখানে শুধু চাকরি করব, মাইনে পাবো। কিন্তু এখানে মজার বিষয়টা হচ্ছে, আমি যদি রিসার্চ করতে যাই তাহলে আমি যেমন মাইনেও পাবো, আবার সঙ্গে আমি একটা ডিগ্রিও পাবো। তাহলে সরকার তোমাকে মাইনেও দিচ্ছে, আবার সঙ্গে ডিগ্রিও দিচ্ছে। এই সুযোগ তো বাবা আর কেউ দেবে না। অর্থাৎ এটা হচ্ছে গোল্ডেন অপরচুনিটি, মাইনেও পাওয়া যাবে, আবার ডিগ্রিও পাওয়া যাবে। কিছু কিছু বিষয়ে কিছু কিছু রিসার্চ ইনস্টিটিউট বা কিছু কিছু ইনস্টিটিউটে মাস্টার ডিগ্রি করতে করতেও তো ফেলোশিপ পাওয়া যায়। 5,000 থেকে 12,000 বিভিন্ন ভ্যারিয়েশনের ফেলোশিপ পাওয়া যায়। অর্থাৎ 2 বছর এমএসসি করবি, প্রত্যেক মাসে রোজগার করবি। তাহলে এগুলো যদি হায়ার স্টাডিজে কেউ না যায়, তাহলে সে কি করে এগুলো পাবে? আমরা কি বিদেশ যেতে পারি? যে প্রশ্নটা অনেকেই এই সময় আমায় করে থাকে, যে ক্যান উই গো অ্যাব্রড ফর হায়ার এডুকেশন আর হায়ার স্টাডিজ? অবভিয়াসলি, কেন যেতে পারি না? এই সাবজেক্ট একটা এমন সাবজেক্ট, পুরো গ্লোবাল। আমাদের এখানেও যেভাবে পড়ানো হয়, আমেরিকাতেও সেভাবে পড়ানো হচ্ছে, ইংল্যান্ডেও পড়ানো হচ্ছে, সিঙ্গাপুরেও পড়ানো হচ্ছে, অস্ট্রেলিয়াতেও পড়ানো হচ্ছে। তাহলে একজন স্টুডেন্ট সে যে কোনো দিকে মাইগ্রেট করতে পারে। সে যদি মনে করে যে বিএসসি করার পরই সে বিদেশ যাবে, সে যেতে পারে। সেক্ষেত্রে তাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট পরীক্ষা দিতে হয়, আমরা জানি। IELTS এর নাম শুনেছি, TOEFL এর নাম শুনেছি। এই ল্যাঙ্গুয়েজ এক্সামস গুলো সে কোয়ালিফাই করবে, সে কিছু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, কিছু নিজে সেলফ ফান্ড করবে, করে বিদেশ চলে যাবে, গিয়ে সেখানে এমএস করবে, মাস্টার ডিগ্রি করতে পারে, সেখানে করতে পারে। অথবা সে দেশে এমএসসি করতে পারে। আমি সবসময় প্রেফার করি যে সে দেশে এমএসসিটা করে নিক, মাস্টার ডিগ্রি করবার পর তারপর সে পিএইচডি করতে বিদেশে যাক। বিদেশেই এমএস করতে যাওয়াটা এই মুহূর্তে, এখনকার 2020 সালে দাঁড়িয়ে, 2020-তে ইন্ডিয়ার যে ইকোনমিক কন্ডিশন বা ইন্ডিয়ার যে এডুকেশনাল পলিসি, তাতে এখানে এমএসসি করাটা কিন্তু যথেষ্ট ফ্রুটফুল। এবং রিসার্চের একটা বিরাট স্কোপও কিন্তু আমাদের দেশেতে তৈরি হয়ে গেছে।
সুতরাং বায়োলজিক্যাল সায়েন্স, বিশেষ করে মাইক্রোবায়োলজিক্যাল সায়েন্স কিন্তু আজ থেকে 10 বছর আগেও বা 20 বছর আগেও যে জায়গায় ছিল, এখন কিন্তু আমূল পরিবর্তন হয়েছে এডুকেশনের দিক থেকে এবং স্কোপের দিক থেকে। তাই আমি বলবো, আমার রেকমেন্ডেশন হচ্ছে এমএসসিটা এখানে করে নেওয়ার পর কেউ যদি পিএইচডি করতে বিদেশে যেতে চায় তাহলে সে যেতেই পারে, এবং যদি সে তখন পিএইচডি করতে বাইরে যেতে চায় তাহলে তাকে যাওয়ার জন্য তার দরকার তাকে জিআরই কোয়ালিফাই করতে হবে, যদি সে ইউএস কে টার্গেট করে। আর যদি সে ইউএস ছাড়া বাকি কোনো কান্ট্রিতে যেতে চায় তাহলে সেক্ষেত্রে টোয়েফেল, আইএলটিএস এগুলো তাকে দিতে হবে এবং তাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে। সেখানেও কিছু স্টেপস আছে যেগুলো নিয়ে আমি এখন আর ডিটেলসে ডিসকাস করবো না, বিকজ এটা তো অনেক পরের ঘটনা। সেগুলোর জন্য পরবর্তীকালে আমরা সবসময় ওপেন আছি, তো আমরা সেই সময় ডিসকাশন আমরা ডেফিনেটলি করবো, এই কোয়েশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করবো। ফরেন ইউনিভার্সিটি থেকে পিএইচডি পেলে কি কোনো বেশি অ্যাডভান্টেজ আমি পাবো? না, এরকম কোনো ব্যাপার নেই। ফরেন ইউনিভার্সিটি থেকে অ্যাডভান্টেজ সেভাবে কিছু পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ, এটা একটা সুবিধা হয় যে ফরেন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলে তুমি ওই দেশেই পোস্টডক করার সুযোগটা তো বেশি পাবে, খুব স্বাভাবিক। কোনো দেশে যদি আমি 5 বছর ধরে পিএইচডি করি তাহলে অটোমেটিক্যালি সেখানকার রিসার্চ ল্যাব, সায়েন্টিস্ট সবার সাথে একটা কন্ট্যাক্ট তৈরি হয়। তো অবশ্যই ইন্ডিয়া থেকে পোস্টডকের যে সুযোগ তার থেকে বেশি সুযোগ তো ইউএসএ থেকে যদি কোনো স্টুডেন্ট পিএইচডি করে তাহলে সে পাবেই। কিন্তু তাহলে কি স্যার ইন্ডিয়া থেকে পিএইচডি করলে আমি বাইরে পোস্টডক পাবো না? একদমই তা নয়। ইন্ডিয়া থেকে পিএইচডি করে প্রচুর স্টুডেন্ট বিদেশ যাচ্ছে, শুধু ইউএসএ কেন, পৃথিবীর নানান দেশে যাচ্ছে, এবং তার জন্য তার একটা গুড কোয়ালিটি রিসার্চ, একটা ভালো কোয়ালিটির একাডেমিক কারিকুলাম এগুলো ঠিকঠাক থাকতে হয়। যদি তার থ্রু আউট দ্য কেরিয়ার 70% এর কাছাকাছি নাম্বার থাকে, যেটা সিজিপিএ তে মোটামুটি 7.8, যদি এইরকম লেভেলের কারো গ্রেড পয়েন্ট থাকে, সে অটোমেটিক্যালি খুব কম্পিটিটিভলি এই সুযোগগুলো পায়। অর্থাৎ এভাবে আমি কখনোই ডিস্টিং করতে পারবো না যে বিদেশে গিয়ে পিএইচডি করলে বেশি সুযোগ আর এদেশে পিএইচডি করলে পোস্টডক করতে যাওয়ার কম সুযোগ, তা কিন্তু নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এভাবে কোনো ডিস্টিংশন মার্ক করা যায় না, এভাবে ডিস্টিংশন করা যায় না। যে কারণে আমি রেকমেন্ড করি সমস্ত স্টুডেন্টকেই যে পিএইচডিটা তুমি এখানে করতেই পারো। অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের দেশের যা কন্ডিশন, যেটা আমি অলরেডি ডিসকাস করলাম, পিএইচডি তুমি এদেশে করতেই পারো, কারণ এখানে যথেষ্ট ভালো ফেলোশিপ। আজ থেকে 20 বছর আগে যেখানে ফেলোশিপ ছিল 10 থেকে 12,000 টাকা, সেই ফেলোশিপ আজকে বেড়ে 40,000 টাকা, 50,000 টাকা হয়ে গেছে। সুতরাং একজন ব্যাচেলার লাইফে 40,000, 50,000 ইজ এনাফ। সুতরাং এখান থেকে পিএইচডি করে ভালো রিসার্চ ল্যাব, প্রচুর রিসার্চ ল্যাব এখানে এখন তৈরি হচ্ছে নতুন বিভিন্ন, শুধু এখান বলতে তো আমি কলকাতা শহরকে বোঝালে চলবে না, সারা ভারতবর্ষকেই বোঝাচ্ছি। টোটাল ইন্ডিয়াতে প্রচুর রিসার্চ ল্যাব, প্রচুর ফান্ডিং, প্রচুর সায়েন্টিস্ট, ভালো ভালো রিসার্চের কাজ হচ্ছে। সুতরাং আমরা অনায়াসে এখন পিএইচডি এখানে করতে পারি। আজ থেকে 15 বছর আগে হলে হয়তো আমি অন্য কিছু বলতাম, কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে অনায়াসে আমরা কিন্তু এখানে পিএইচডি করতেই পারি, এবং তারপরে যদি দরকারে আমরা পোস্টডকে যাব। পোস্টডকে বিদেশ যেতেই হবে না, এক্ষেত্রেও কিন্তু কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। শুধু বলতে চাইছি কি, পোস্টডকে তুমি দেশেও থাকতে পারো, কিন্তু বিদেশে আমি এই জন্য যেতে বলছি, তার কারণ এতে এক্সপোজারটা আর একটু বাড়ে। দেশীয় এক্সপোজারে তো 10 বছর কাটালাম, দেখা যাক না যদি 4-5 বছর কি 10 বছর বিদেশে কাটিয়ে আসতে পারি, তাহলে নিজেদের তো কিছু ভালোই হবে। আর যে মুহূর্তে মনে হবে যে আমি অসুবিধায় পড়ছি বা সমস্যায় পড়ছি, আমার দেশ তো খোলা রয়েছে বাড়িতে ফেরার জন্য, অসুবিধার তো কিছু নেই, তাহলে আমি এই জাম্পটা করব না কেন? একটা কথা মাথায় রাখতে হবে, সব সাবজেক্ট কিন্তু এই সুযোগ দেবে না, খুব কম সাবজেক্ট এই সুযোগ দেয়, তার মধ্যে মাইক্রোবায়োলজি অন্যতম। মাইক্রোবায়োলজির এই সুযোগ দেওয়ার জন্যই কিন্তু আজকে মাইক্রোবায়োলজি সাবজেক্ট নিয়ে পড়বার জন্য এত বেশি ভিড় এবং এত বেশি কম্পিটিশন। ডাক্তারির জায়গাতে ডাক্তার হওয়ার পেছনে শুধু নোবেল থট কাজ করে তা নয়, আনফরচুনেটলি একটা সোশ্যাল রেকগনিশন কাজ করে, যে আমি ডাক্তার, আমার গাড়িতে একটা ক্রস সাইন পড়বে, লোকে বলবে ডাক্তারবাবু এসে গেছেন, একটা রেকগনিশন, সেলফ রেকগনিশন। খুব কম পার্সেন্টেজ অফ স্টুডেন্ট এখন সেই নোবেল কথাটা ভেবে এগোয় যে আমি নিজের জীবন লুটিয়ে দেবো পেশেন্টদের। প্র্যাকটিক্যালি সেটা নয়, কিন্তু এটা ঠিক। মাইক্রোবায়োলজি পড়ে আমরা ভবিষ্যতে যে সুযোগ পাবো, যে জায়গায় পৌঁছবো, যে ওষুধ আমরা আবিষ্কার করব, সেই ওষুধ একজন ডাক্তার প্রেসক্রাইব করবে। তাই আমার মনে হয় বটম লাইন অফ দিস ক্লাস, or it's not a class, rather it's a discussion, প্রেসক্রাইব করার থেকে ডিসকভার করাটা বেটার।
তাই ডিসকভার আর ডিসকভারার হওয়ার আনন্দটা একটা অন্যরকম দেন আ প্রেসক্রাইবার। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ডাইজিন তো ওষুধের দোকানে দাঁড়ালেও দিয়ে দেয়, জেলুসিল তো ওষুধের দোকানে দাঁড়ালেও দিয়ে দেয়, কিন্তু এই ডাইজিন বা জেলুসিলকে তোর বা আমার মতো লোককে আবিষ্কার করতে হয়েছে। অর্থাৎ ট্রাই টু বি আ ডিসকভারার, নট আ প্রেসক্রাইবার। ধৈর্য ধরে শোনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদের পাশে থাকার। এছাড়াও কারোর কোনো জানবার প্রয়োজন থাকে সে অবশ্যই কমেন্ট সেকশনে এটা জানাবে, আমরা যতটা সম্ভব পারবো রিপ্লাই করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং।